সাম্প্রতিক সময়ে ইনকলাব মঞ্চ হাদি হত্যাকাণ্ডের ঘটনায় জাতিসংঘের মাধ্যমে তদন্তের দাবি জানিয়েছে। आगाज से अंजाम तलक खून फिर खून है सो शक्ल बदल কিন্তু কেন স্থানীয় তদন্তের পরিবর্তে আন্তর্জাতিক তদন্ত বা জাতিসংঘের হস্তক্ষেপ এত জরুরি হয়ে পড়ে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে তাকাতে হবে লেবাননের ইতিহাসের দিকে। রফিক আল হারিরি, যিনি ছিলেন আধুনিক লেবাননের রূপকার, তার হত্যাকাণ্ড এবং পরবর্তী সময়ে জাতিসংঘের স্পেশাল ট্রাইব্যুনালের ভূমিকা একটি ঐতিহাসিক নজির। আজকের এই আলোচনায় আমরা উন্মোচন করব রফিক আল হারিরির জীবন, তার মর্মান্তিক পরিণতি এবং সেই হত্যাকাণ্ডের বিচারের দীর্ঘ পথ পরিক্রমা, যা ন্যায় বিচারের স্বার্থে আন্তর্জাতিক তদন্তের গুরুত্বকে স্পষ্ট করে তোলে। এক দরিদ্র সুন্নি মুসলিম কৃষক পরিবারের সন্তান হিসাবে তার শৈশব কেটেছে অত্যন্ত সাধারণ পরিবেশে। বলা যেতে পারে দারিদ্র্যের কষাঘাতই তাকে বড় স্বপ্ন দেখতে শিখিয়েছিল। উচ্চশিক্ষার জন্য বৈরুত আরব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও ভাগ্যের অন্বেষণে ১৯৬৬ সালে তিনি পাড়ি জমান সৌদি আরবে। সেখানে তিনি প্রথমে গণিত শিক্ষক এবং পরে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে খণ্ডকালীন হিসাবরক্ষক হিসাবে কর্মজীবন শুরু করেন। ১৯৭০ সাল ছিল তার জীবনের মোড় ঘোরানো সময়। তিনি নিজস্ব নির্মাণ ব্যবসা শুরু করেন। তার মেধা, কঠোর পরিশ্রম এবং সততার কারণে খুব দ্রুতই তিনি সাউদি রাজপরিবারের আস্থাভাজন হয়ে ওঠেন। মধ্যপ্রাচ্য জুড়ে বিশাল সব হোটেল, কনভেনশন সেন্টার এবং রাজপ্রাসাদ নির্মাণ করে তিনি গড়ে তোলেন এক বিশাল সাম্রাজ্য। তার এই ব্যবসায়িক সাম্রাজ্য পরবর্তীতে ব্যাংকিং, রিয়েল এস্টেট, বিমা এবং টেলিযোগাযোগ খাতেও বিস্তৃত হয়। তবে হারিরি কেবল সম্পদই অর্জন করেননি, তিনি সেই সম্পদ ব্যয় করেছেন মানুষের কল্যাণে। ১৯৮৩ সালে তিনি প্রতিষ্ঠা করেন হারিরি ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের মাধ্যমে তিনি হাজার হাজার লেবানিজ শিক্ষার্থীর ইউরোপ এবং আমেরিকায় উচ্চশিক্ষার ব্যবস্থা করেন। বিশেষত লেবাননের দীর্ঘ গৃহযুদ্ধের অবসানে তিনি পালন করেছিলেন এক নীরব কিন্তু শক্তিশালী ভূমিকা। ১৯৮৯ সালে সৌদি আরবে অনুষ্ঠিত তায়েফ শান্তি সম্মেলনে বিবদমান লেবানিজ নেতাদের একত্রিত করতে এবং তাদের যাবতীয় খরচ বহন করতে তিনি ছিলেন অগ্রগামী। এই সম্মেলনের মাধ্যমেই লেবাননের দীর্ঘ রক্তক্ষয়ী গৃহযুদ্ধের অবসান ঘটেছিল। ১৯৯২ সালে রফিক আল হারিরি লেবাননের সংসদে নির্বাচিত হন এবং দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ গৃহযুদ্ধে ক্ষতবিক্ষত লেবাননকে নতুন করে গড়ে তোলাই ছিল তার প্রধান চ্যালেঞ্জ। দায়িত্ব গ্রহণের মাত্র এক সপ্তাহের মধ্যেই তিনি তার রাজনৈতিক দূরদর্শিতার প্রমাণ দেন। খ্রিস্টান এবং মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে তিনি একটি সুষম মন্ত্রিসভা গঠন করেন, যা ছিল লেবাননের সাম্প্রদায়িক সম্প্রীতির পথে এক বড় পদক্ষেপ। হারিরির ভিজন ছিল অত্যন্ত স্পষ্ট: লেবাননকে পুনরায় মধ্যপ্রাচ্যের আর্থিক ও বাণিজ্যিক রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত করা। তিনি হরাইজন ২০০০ নামে একটি উচ্চাভিলাষী প্রকল্প গ্রহণ করেন। দেশের অবকাঠামো পুনর্গঠনের জন্য $10 বিলিয়ন এই পরিকল্পনা লেবাননের চেহারা বদলে দিতে শুরু করে। তার শাসনামলে পর্যটন শিল্পের পুনরুত্থান ঘটে এবং অর্থনীতিতে গতির সঞ্চার হয়। তবে তার এই পথচলা সহজ ছিল না। লেবাননের রাজনীতিতে সিরিয়ার প্রভাব এবং তৎকালীন রাষ্ট্রপতি এমিল লাহদের সাথে তার মতদ্বৈততা এক জটিল পরিস্থিতি সৃষ্টি করে। বিশেষত লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে সিরিয়ার হস্তক্ষেপ হারিরি এবং লাহদের মধ্যে বিভাজন তৈরি করে। এই রাজনৈতিক টানাপোড়েনের জেরে ১৯৯৮ সালে তিনি পদত্যাগ করেন। যদিও ২০০০ সালে তিনি পুনরায় নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় ফিরে আসেন এবং দক্ষিণ লেবানন পুনর্গঠনে মনোনিবেশ করেন, কিন্তু সিরিয়া সমর্থিত সংবিধান সংশোধনের প্রতিবাদে ২০০৪ সালের অক্টোবরে তিনি চূড়ান্তভাবে পদত্যাগ করেন। পদত্যাগের মাত্র কয়েক মাস পর ২০০৫ সালের ১৪ ফেব্রুয়ারি, দিনটি ছিল সোমবার, রফিক আল হারিরির গাড়িবহর যখন বৈরুতের সেন্ট জর্জেস হোটেলের সামনে দিয়ে যাচ্ছিল, ঠিক তখনই ঘটে সেই নারকীয় ঘটনা। একটি ট্রাকে রাখা প্রায় ১০০০ কেজি বিস্ফোরকের বিস্ফোরণে পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। এই হামলায় রফিক আল হারিরি সহ আরও ২১ জন নিহত হন। এই হত্যাকাণ্ড ছিল লেবাননের ইতিহাসের এক অনন্য অধ্যায়। হারিরির মৃত্যুতে লেবাননের সাধারণ মানুষ শোককে শক্তিতে পরিণত করে রাস্তায় নেমে আসে। শুরু হয় ঐতিহাসিক সিডার বিপ্লব। হাজার হাজার মানুষ সিরিয়ার সেনা প্রত্যাহারের দাবিতে রাজপথ প্রকম্পিত করে তোলে। আন্তর্জাতিক চাপ এবং এই গণজাগরণের মুখে দীর্ঘ ২৯ বছরের দখলারিত্ব শেষে ২০০৫ সালের এপ্রিল মাসে সিরিয়া লেবানন থেকে তাদের সৈন্য প্রত্যাহার করতে বাধ্য হয়। অনেকেই সন্দেহ করেছিলেন যে এই হামলার পেছনে সিরিয়ার হাত রয়েছে, কিন্তু একটি হাই প্রোফাইল রাজনৈতিক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং বিচার স্থানীয় পর্যায়ে করা প্রায় অসম্ভব ছিল, বিশেষত যেখানে ভূরাজনীতি এবং শক্তিশালী মিলিশিয়া গোষ্ঠীগুলোর প্রভাব বিদ্যমান। রফিক আল হারিরি হত্যাকাণ্ডের পর আন্তর্জাতিক সম্প্রদায়ের টনক নড়ে। এই হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের জন্য গঠিত হয় জাতিসংঘের বিশেষ তদন্ত কমিশন। পরবর্তীতে ২০০৯ সালে নেদারল্যান্ডসের হেগে স্থাপিত হয় স্পেশাল ট্রাইব্যুনাল ফর লেবানন বা STL।
এটি ছিল সন্ত্রাসবাদের অভিযোগে কোনো নির্দিষ্ট ব্যক্তির বিচারের জন্য গঠিত প্রথম আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। তদন্তের শুরুতে লেবাননের 4 জন জেনারেলকে সন্দেহের তালিকায় আটক করা হয়, কিন্তু পর্যাপ্ত প্রমাণের অভাবে 2009 সালে ট্রাইব্যুনাল তাদের মুক্তির আদেশ দেয়। এটি প্রমাণ করে যে আন্তর্জাতিক তদন্ত কতটা তথ্য নির্ভর এবং নিরপেক্ষ হওয়ার চেষ্টা করে। এরপর 2011 সালে ট্রাইব্যুনাল হিজবুল্লাহর 4 সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। হিজবুল্লাহ, যারা লেবাননের একটি শক্তিশালী শিয়া মিলিশিয়া গোষ্ঠী এবং রাজনৈতিক দল, তারা শুরু থেকেই এই ট্রাইব্যুনালকে প্রত্যাখ্যান করে আসছিল। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে 2020 সালের অগস্ট মাসে ট্রাইব্যুনাল রায় ঘোষণা করে। রায়ে হিজবুল্লাহর সদস্য সেলিম আইয়াশকে দোষী সাব্যস্ত করা হয়। যদিও হিজবুল্লাহর শীর্ষ নেতৃত্বের সরাসরি জড়িত থাকার কোনো প্রমাণ ট্রাইব্যুনাল পায়নি, তবুও এই রায় ছিল আন্তর্জাতিক ন্যায় বিচারের ইতিহাসে একটি মাইল ফলক। এটি দেখিয়ে দিয়েছে যে রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার স্থানীয় প্রভাব মুক্ত হয়ে আন্তর্জাতিক তত্ত্বাবধানে হওয়া কতটা জরুরি। রফিক আল হারিরির হত্যাকাণ্ড এবং পরবর্তী জাতিসংঘের তদন্ত আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কেন হাদি হত্যাকাণ্ডের মতো ঘটনায় আন্তর্জাতিক তদন্তের দাবি ওঠে। ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং সত্য উন্মোচনে নিরপেক্ষ তদন্তের কোনো বিকল্প নেই। ইতিহাসের এমন আরও গুরুত্বপূর্ণ অধ্যায় এবং বিশ্লেষণধর্মী আলোচনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দেখা হবে নেক্সট উইক। টিল দেন, ডু গুড, ফিল গুড।